স্বাধীনতা, এই চেতনাটাই ধারণ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তিনি এই জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন এবং তাঁরই ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ অস্ত্র তরুণী যুদ্ধ করে বিজয় অর্জন করে। বিজয়ী জাতি হিসেবে আমরা বিশ্বে একটা মর্যাদা পেয়েছিলাম। 15 আগস্ট জাতিপিতাকে হত্যার পর সেই মর্যাদা সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়ে যায়। স্বাধীনতার পরপরই একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যেমন জাতিপিতা গড়ে তুলেছিলেন, সেইভাবে প্রবাসে আমাদের যেমন শ্রম পাঠানো বা কিভাবে কাজ করা যায় তার জন্য বিভিন্ন পদক্ষেপ তিনি নিয়েছিলেন, এবং তিনি যখনই বিদেশে গেছেন এই ব্যাপারে বিভিন্ন দেশের সাথে আলোচনাও করেছেন। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে তিনি যখন গিয়েছিলেন, সেখানে তৎকালীন রাষ্ট্রপতি জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সাথে আলোচনা হয় এবং আমাদের দেশ থেকে তারা যাতে কর্মী নিতে পারে সেই বিষয়টাও তিনি আলোচনা করেছিলেন। তিনি মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায় যখনই গিয়েছেন প্রতিটি ক্ষেত্রেই তিনি আলোচনা করেন, এবং কুয়েতেও তিনি যান, সেইভাবেই আলোচনা হয়। এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই কর্মী প্রেরণ শুরু হয়। আর তাছাড়া কর্মী প্রেরণের ক্ষেত্রে আমাদের বেসরকারি খাতেরও যথেষ্ট উদ্যোগ রয়েছে। কাজে আমরা সবসময় চেষ্টা করেছি আমাদের দেশের মানুষ কিভাবে স্বনির্ভর হতে পারে, আত্মনির্ভর হতে পারে। এবং আমাদের দেশের শিক্ষাকে জাতির পিতা গুরুত্ব দিয়েছিলেন। প্রাথমিক শিক্ষা যেমন অবৈতনিক করে দেন এবং কারিগরি শিক্ষার উপর তিনি বিশেষ গুরুত্ব দেন। বিজ্ঞান, প্রযুক্তি, কারিগরি শিক্ষা এর উপর গুরুত্ব দেওয়ার জন্য তিনি আমাদের বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর কুদরতি খোদাকে প্রধান করে একটি শিক্ষা কমিশন গঠন করেন, যে কমিশনে কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং সব থেকে গুরুত্ব পেয়েছিল এবং বিজ্ঞান চর্চাটা গুরুত্ব পেয়েছিল। আমাদের দুর্ভাগ্য যে পরবর্তীতে সেগুলি আর তেমন কার্যকর হয়নি। আওয়ামী লীগ সরকার গঠন করে প্রায় 21 বছর পর, 75 সালের পর 21 বছর পর আমরা সরকার গঠন করি। যখন আমার পরিবারকে হত্যা করা হয়, আমার ছোট বোন রেহানা, আমি বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম, এরপর আমাদের দেশে আসতে দেয়নি। অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যে মিলিটারি ডিক্টেটর ক্ষমতা দখল করেছিল, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে খুনিদেরকে বিচারের হাত থেকে রেহাই দিয়ে পুরস্কৃত করেছিল, আর আমরা যাতে দেশে না আসতে পারি তার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। তো 81 সালে আওয়ামী লীগ যখন আমাকে আমার বর্তমানে দলের সভাপতি নির্বাচিত করে, জনগণের যে বিপুল সমর্থন পাই তার উপর নির্ভর করেই এবং আমার দলের নেতা কর্মী তাদের সমর্থনে আমি দেশে ফিরে আসতে সক্ষম হই। তখন থেকে আমার প্রচেষ্টা থাকে একদিকে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখা এবং পুনঃ প্রতিষ্ঠা করা, জনতার ক্ষমতা জনতার হাতে তুলে দেওয়া, সেই সাথে সাথে সারা বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করা, অর্থাৎ এই উন্নতিটা তৃণমূল পর্যায়ের মানুষেরও যাতে হয় সেই ব্যবস্থা নেওয়া, এবং সেইভাবেই আমরা কাজ করার চেষ্টা করেছি। কারণ আমরা চাই যে শুধুমাত্র একটা শিক্ষা নিয়ে, সাধারণত শিক্ষা নিয়ে একটা ডিগ্রি নিয়ে বসে থাকবে আর চাকরির পিছনে ঘুরে বেড়াবে আমাদের যুবসমাজ, সেটা না। তাদেরকে যথেষ্ট শিক্ষা গ্রহণ করতে হবে, বহুমুখী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে, সব প্রণোদিত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেইভাবে লক্ষ্য রেখে আমরা ব্যবস্থা নিই এবং কম্পিউটার শিক্ষা, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, টেলিফোন, মোবাইল ফোন সব কিছু অ্যানালগ থেকে ডিজিটাল করা, আমরা প্রথমবারই সেটা শুরু করি। দ্বিতীয়বারে সরকার আসার পর আমরা আরও বেশি উদ্যোগ নিই। 2008 সালের নির্বাচনী ইস্তাহারে আমরা রূপকল্পে 2021 ঘোষণা করেছিলাম। লক্ষ্য ছিল 2020 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন, 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব। এরই মধ্যে বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে 71 সালে বিজয়ের পর 72 সালে জাতির পিতা পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে যখন দেশে ফিরে আসেন, মাত্র 3.5 বছরের যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ একটি প্রদেশ পাকিস্তানের, সেই ভূখণ্ডকে তিনি একটি রাষ্ট্রে পরিণত করেন, উন্নীত করেন এবং বাংলাদেশ এত অল্প সময়ের মধ্যেই আর্থসামাজিক উন্নতির গতিধারা এমনভাবে এগিয়ে নিয়ে যান যে আমরা স্বল্পোন্নত দেশ হিসেবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি আদায় করি। কাজে আমাদের একটা লক্ষ্য ছিল যে সুবর্ণ জয়ন্তীতেও আমরা এই ধরনের একটা পদক্ষেপ নিয়ে আমরা বাংলাদেশকে সেই মর্যাদা দেব। আলহামদুলিল্লাহ আমরা 2021 সালে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছি। এখানে আমি বলবো
যে আমাদের এখানেই থেমে থাকলে হবে না, দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। জাতিসংঘ ঘোষিত এমডিজি সফলভাবে বাস্তবায়নের সাথে সাথে আমরা এসডিজি বাস্তবায়নেরও পদক্ষেপ নিয়েছি এবং আমাদের সমস্ত পরিকল্পনায় আমরা আশু করণীয় কি, মধ্যমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেই পরিকল্পনায় আমরা নিয়েছি। 2008-এ যেমন আমরা 2021-কে সুনির্দিষ্ট করে টার্গেট করে আমরা পরিকল্পনা নিয়ে আমরা পরপর 3বার ক্ষমতা আসার ফলে আজকে সেটা যেমন অর্জন করতে পেরেছি, পাশাপাশি আমরা এখন যেমন প্রেক্ষিত পরিকল্পনা 2010 থেকে 20 বাস্তবায়ন করেছি, এখন 2021 থেকে 41 অর্থাৎ 41 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত দেশ করব। জাতিসংঘ ঘোষিত 2030-এর মধ্যে যেমন আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করব, পাশাপাশি আমাদের দেশকে আমরা 41 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব। সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের পরিকল্পনা যেমন আমরা প্রণয়ন করেছি এবং তা বাস্তবায়নের জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা সেইভাবেই পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের কাজ শুরু করেছি। এখানেই আমরা থেমে থাকিনি। 2100 অর্থাৎ 2100 সালে বাংলাদেশ কেমন হবে সেই পরিকল্পনা ডেল্টা প্ল্যান 2100 আমরা প্রণয়ন করে দিয়ে গেলাম। এখানে আমি একটা কথা বলবো যে আমাদের দেশের যুব সমাজ অত্যন্ত দক্ষ, মেধাবী। আমরা যেমন ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে তাদের ট্রেনিং দেওয়া, তাছাড়া বিভিন্ন ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা, বিজ্ঞান শিক্ষার মানুষ যেন আরও বেশি আগ্রহী হয় তার ব্যবস্থা নেওয়া, প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা নেওয়া, সেটা আমরা বিশেষভাবে পদক্ষেপ নিয়েছি এবং তার শুভ ফলও পাচ্ছি। 2008 সালে আমাদের যে কারিগরি শিক্ষা, সেই শিক্ষার হার 1% ছিল মাত্র, কারণ কারিগরি শিক্ষার তেমন কোনো সুযোগই ছিল না, মাত্র 1% ছিল। বর্তমানে তার 17% আমরা উন্নীত করতে সক্ষম হয়েছি, আমরা আরো উদ্বুদ্ধ করছি। 2030 সালে 30%, 41 সালে 50% করার আমরা পদক্ষেপ নিচ্ছি। আমাদের মানে উদ্যোগ বাস্তবায়নের জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা 2011 আমরা প্রণয়ন করেছি এবং এর সেবা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। 12 বছরের বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা ছাড়াও জনভিত্তিক লভ্যাংশের সুফল পুরোপুরিভাবে আহরণের জন্য প্রেক্ষিত পরিকল্পনা 41-এ আমরা এই বিষয়টাকে আরো বেশি গুরুত্ব দিয়েছি। তাছাড়া শ্রম বাজারে যে সমস্ত সমস্যা বলি সেগুলি সমাধানের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। আমাদের গ্রাম পর্যায়ে আমাদের প্রত্যেকটা উন্নয়নের লক্ষ্যমাত্রা হচ্ছে আমাদের গ্রাম থেকে আমরা উন্নয়নটা করতে চাই। কাজে গ্রাম পর্যায়ে প্রশিক্ষণ এবং দক্ষতা সেটা নিশ্চিত করবার জন্যই প্রত্যেক উপজেলায় আমরা কারিগরি শিক্ষার ব্যবস্থা নিয়েছি। কাজে এই ব্যবস্থাগুলি নিলে পরে আমি মনে করি আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। দক্ষতা ভিত্তিক বৈদেশিক কর্মসংস্থানের জন্য 2025 সালের মধ্যে প্রত্যেক উপজেলা একটি করে টিটিসি নির্মাণের পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের সরকার কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়ে জাতীয় শিক্ষা নীতি 2010 প্রণয়ন করেছে, কারণ জাতির পিতা যে শিক্ষা নীতিমালা করেছিলেন 75 পরবর্তী সরকারগুলি তা বাস্তবায়নের কোনো পদক্ষেপই নেয়নি। আবার 96 থেকে 2001 পর্যন্ত আমরা যখন সরকারে ছিলাম তখনও আমরা একটা কমিশন গঠন করে সেই শিক্ষা নীতিমালার ভিত্তিতে একটি শিক্ষা নীতিমালা প্রণয়ন করেছিলাম। পরবর্তী 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পর সেটাও তারা কার্যকর করেনি। আমরা 2008-এ সরকারে এসে আমরা 2010-এ এই নীতিমালা প্রণয়ন করে তা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আর সেখানে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী যত বেশি হবে দেশের মাথাপিছু আয়ও বৃদ্ধি পাবে, কর্মক্ষমতা বাড়বে, বেকারত্ব দূর হবে এবং মানুষের জীবন মান উন্নত হবে। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। 1974 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া এক ভাষণে জাতির পিতা কারিগরি বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব দিয়ে বলেছিলেন, আমি কোট করছি, আজ বিশ্বের সকল জাতি পথ বেছে নেওয়ার কঠিন সংগ্রামের সম্মুখীন। এই পথ বাছাই করার প্রজ্ঞার উপর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ। অনাহার, দারিদ্র্য, বেকারত্ব ও বুভুক্ষার তাড়নায় জর্জরিত পারমাণবিক যুদ্ধের দ্বারা সম্পূর্ণ ধ্বংস হওয়ার সংখ্যায় শিহরিত বিভীষিকাময় জগতের দিকে আমরা এগোবো না, আমরা তাকাবো এমন এক পৃথিবীর দিকে যেখানে বিজ্ঞান ও কারিগরি জ্ঞানের বিস্ময়কর অগ্রগতি যুগে মানুষের সৃষ্টি ক্ষমতা ও বিরাট সাফল্য আমাদের জন্য এক শঙ্কামুক্ত উন্নত ভবিষ্যৎ গঠনে সক্ষম। এই ভবিষ্যৎ হবে
পারমাণবিক যুদ্ধের আশঙ্কা থেকে মুক্ত, বিশ্বের সকল সম্পদ ও কারিগরি জ্ঞানের সুষ্ঠু বন্টনের দ্বারা এমন কল্যাণের দ্বার খুলে দেওয়া যাবে যেখানে প্রত্যেক মানুষ সুখী ও সম্মানজনক জীবনে ন্যূনতম নিশ্চয়তা লাভ করবে। আনকোট। আমি মনে করি জাতির পিতার এই বক্তব্য শুধু আমাদের দেশের ক্ষেত্রে না, বিশ্বের জন্য প্রযোজ্য। যেখানে করোনা ভাইরাস মোকাবেলা করতে হয়েছে আমাদের, সারা বিশ্ব অর্থনীতিতে এর মন্দা দেখা দিচ্ছে, তাই সাথে শুরু হয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এবং এই যুদ্ধ অর্থহীন। কারণ এই যুদ্ধে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র যারা অস্ত্র তৈরি করে তারাই লাভবান হচ্ছে, আর সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে। এই যুদ্ধে শুধু যুদ্ধও না, তার সাথে আবার স্যাংশন। এই স্যাংশন, পাল্টাপাল্টি স্যাংশনের ফলে আজকে সারা বিশ্বই অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়েছে। উন্নত দেশগুলি হিমশিম খাচ্ছে। উন্নত দেশগুলি এখন বিদ্যুতের সাশ্রয়, জ্বালানির সাশ্রয়, খাদ্য নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত এবং তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সেখানে আমাদের মতো দেশ কেবল আমরা উন্নয়নের পথে যাত্রা শুরু করেছি, একটা লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপ্রাণভাবে, তখনই এই ধরনের বাধা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমাদেরকে থেমে থাকলে চলবে না। আজকে জ্বালানি সাশ্রয়ের ব্যাপারে সকল দেশই কিন্তু নানা উদ্যোগ গ্রহণ করেছে, আমরাও সেটা অনুসরণ করছি। কাজে আমাদেরও দরকার হচ্ছে, আমাদের একটা সবথেকে বড় কথা, আমাদের দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে, কারণ আমাদের যুব সমাজ রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে এবং আমরা তা নিচ্ছি। এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে আমরা এই জনশক্তিকে তৈরি করতে চাই। কাজে এই দক্ষ জনশক্তি তৈরি করে দেশে বিদেশে কর্মসংস্থানের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক 64টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও 6টি ইনস্টিটিউট অব মেইন টেকনোলজিতে 55টি কর্মসংস্থান উপযোগী ট্রেড কোর্সে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। এখন আর প্রশিক্ষণ নিতে বা বিদেশে যেতে কোনো তথ্য জানতে কাউকে ঢাকায় আসতে হবে না। স্ব জেলা উপজেলায় বসেই সকল তথ্য এবং কারিগরি প্রশিক্ষণ যাতে নিতে পারবে আমরা, এবং সকল তথ্য জানতে পারবে, কারণ এখন ডিজিটাল বাংলাদেশ, তাই তথ্য জানারও কোনো বাধা নেই, সেটাও জানতে পারবে। কাজে প্রত্যেকটা প্রশিক্ষণ কেন্দ্রই কিন্তু এখানে আমরা প্রযুক্তির সাথে যুক্ত করা হয়েছে। কাজে এই তথ্য জেনে আমাদের প্রশিক্ষণ যথাযথভাবে দিতে পারবে, সেটাই আমরা ব্যবস্থা নিয়ে যাচ্ছি। আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন বিদেশে কর্মী প্রেরণে, এবং এটা মন্ত্রণালয় থেকেই বলেছে, আপনারা শুনেছেন যে যখন করোনার সময় মানুষ খুব আশঙ্কা করেছিল হাজার হাজার কর্মী ফেরত চলে আসবে, আমাদের গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশে কিন্তু সেভাবে ফেরত আসেনি, বা যারা এসেছে আসার সাথে সাথে তাদেরও আমরা এই প্রবাসী কল্যাণ ব্যাংক করেছি, তার মাধ্যমে তাদের ঋণের ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের থেকে বিশেষভাবে প্রত্যেকটা এই ব্যাংককে আমরা আলাদাভাবে টাকা দিয়েছি, যেন প্রত্যেকটা এলাকায় কর্মরত মানুষ তাদের জন্য কোনো রকম সমস্যা না হয়, সেদিকে লক্ষ্য রেখে এই প্রবাসী কল্যাণ ব্যাংকেও আমরা 500 কোটি টাকা দিয়েছি। তাছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক যাতে শিডিউল ব্যাংক হয়, তার জন্য 400 কোটি টাকা দিয়ে এই ব্যাংককে আমরা শিডিউল ব্যাংককে উন্নীত করেছি। এই ব্যাংকটা শুরু করেছিলাম আমাদের শ্রমিকদের যে কল্যাণ ফান্ড, সেই কল্যাণ ফান্ডের কিছু টাকা আর সরকারের প্রদত্ত টাকা দিয়ে এখন এটা শিডিউল ব্যাংক। এখানে আমি একটা কথা বলবো ব্যাংকে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে, যে বিভিন্ন দেশে আমাদের যারা কর্মরত শ্রমিক তাদের অর্থ প্রেরণে যাদের সুবিধা হয় সেই সুবিধাটা সৃষ্টি করে দিতে হবে। কারণ আমি জানি যে অনেক জায়গায় তারা কাজ করে কিন্তু সেখানে কোনো মানি এক্সচেঞ্জ বা ব্যাংকের সুবিধা তারা পায় না, যে ব্যাংকের মাধ্যমে তারা টাকা পাঠাবে। তাদের নির্ভর করতে হয় হুন্ডির উপর। এর উপর আমাদের দেশে কিছু লোক আছে বিদেশে, এবং আমাদের বিরোধী দলেরও কিছু এজেন্ট আছে, তারা নানাভাবে মানুষকে উস্কায়, যেখানে যেখানে আমাদের কর্মীরা কাজ করে তাদের উস্কায় যে ব্যাংকের মাধ্যমে না পাঠিয়ে হুন্ডির মাধ্যমে পাঠানো, তাতে তাদের লাভ হয় যে এই যে আমাদের শ্রমিকদের যে কষ্টার্জিত অর্থ
এই অর্থটা আসলে তারাই পকেটস্থ করে এবং তাদের কিছু টাকা দেশে পাঠায়। কিন্তু ব্যাংকের মাধ্যমে যদি এরা টাকা পাঠায় তাহলে তাদের টাকাটা নিরাপদ থাকে। হয়তো 1-2 পয়সা বা 2-1 টাকা এদিক ওদিক হয়তো কম বেশি হতে পারে, কিন্তু টাকাটা নিরাপদে তার জমা হয় ব্যাংকে। সেই ব্যাংক থেকেই তার পরিবারকে প্রয়োজনীয় অর্থ সরবরাহ করতে পারবে, বাকি টাকা তার ব্যাংকে জমা থাকবে। প্রবাসী কল্যাণ ব্যাংক এইভাবে কিছু উদ্যোগ নেবেন, সেটা আমি মনে করি যে তাদের অর্থ প্রেরণের সুবিধার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক বিভিন্ন দেশের, যেখানে আমাদের শ্রম ঘন দেশ, সেখানে বিভিন্ন শাখা অথবা মানি এক্সচেঞ্জের ব্যবস্থা করা হবে। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করতে হবে, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে হবে এবং ব্যাংকের সাথে আলোচনা করতে হবে, সেখানে কিছু মানি এক্সচেঞ্জের ব্যবস্থা দিতে হবে। এই ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ব্যবস্থা নিতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যেকটা কূটনৈতিক মিশন, আমাদের যে অ্যাম্বাসিগুলি আছে, তাদেরকে একটা নির্দেশ দেওয়া। এটা আমরা অবশ্য একবার করেছিলাম, কিন্তু এটা আরও ভালোভাবে করতে হবে। অন্তত একজন অফিসার নিয়োগ করে দেবেন, সেখানে আমাদের যারা শ্রমিক কল্যাণের জন্য কর্মরত তারা, অর্থাৎ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবেন। সেখান থেকে আমাদের যেসব এলাকায় শ্রমিকরা কাজ করে তাদের জন্য একজন এজেন্ট নিয়োগ করে দিতে হবে, যারা তাদের অর্থটা যথাযথভাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে অথবা আমাদের অন্যান্য শিডিউল ব্যাংকের মাধ্যমে টাকাটা বিদেশে প্রেরণ করতে পারে। তাহলে তাদের এই টাকা প্রেরণের যে দুশ্চিন্তাটা, সেই চিন্তাটা থাকবে না। আমি মনে করি যে এভাবে যদি আমাদের শ্রমিকদের অর্থ সংগ্রহ এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রেরণ করা যায়, তাহলে আমি মনে করি রেমিটেন্সে কোনো মানে টাকা পাঠাতে কোনো অসুবিধা হবে না। পৃথিবীর বহু জায়গায় কিন্তু এই সমস্যাটা রয়ে গেছে এখনো, সেখানে ব্যাংকিং সুবিধা পায় না। 96 সালে মানি এক্সচেঞ্জের ব্যবস্থাটা আমি উদ্যোগ নিয়েছিলাম এবং বিভিন্ন দেশে করেছিলাম, যেমন ইটালি থেকে শুরু করে সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। তবে সেটা উদ্বোধন করে যেতে আমরা পারিনি, পরবর্তীতে বিএনপি সেটা উদ্বোধন করেছিল, এটা ঠিক, কিন্তু উদ্যোগটা কিন্তু আমাদেরই গ্রহণ করা, আমি নিয়েছিলাম। আর পররাষ্ট্র মন্ত্রণালয়কেও আমাদের এভাবেই নির্দেশ ছিল যে প্রত্যেকটা মন্ত্রণালয় তাদের একজন অফিসার নিয়োগ থাকবে, তারা অন্তত প্রতি 3 মাস বা 4 মাস পর পর বিভিন্ন এলাকায় যাবে এবং সেখানে আমাদের কর্মরত যারা তাদের সঙ্গে যোগাযোগ করবে, তাদের কি অসুবিধা হচ্ছে সেটা যেমন দেখে সমস্যার সমাধান করবে, আর যারা অর্থ প্রেরণ করে তাদের অর্থ প্রেরণের একটা সুযোগ সৃষ্টি করে দেবে। এভাবে যদি দেন তাহলে কিন্তু আর হুন্ডি ব্যবসাও হবে না, আর যেহেতু অর্থটা নিরাপদ থাকবে। আর দেশের ভিতরে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক যেখানে যেখানে এই ধরনের আমাদের মানুষ যায়, তারা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে সহজভাবে তাদের টাকাটা তারা যেন তাদের পরিবারের কাছে সহজভাবে প্রেরণ করতে পারে। অর্থাৎ ডিজিটাল ব্যবস্থা বা ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম করে দিলেই কিন্তু এই সমস্যা অনেকটা দূর হবে এবং তাদের অর্থটাও নিরাপদ থাকবে। পরিবারের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তারা প্রেরণ করবে, আর যতটুকু প্রয়োজন নাই সেটা ব্যাংকে তাদের জমা হবে, যেটা তাদের ভবিষ্যতে কাজে লাগবে। এইভাবে একটা উদ্বুদ্ধকরণ আপনাদের করতে হবে, প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনারা সেই উদ্যোগটা নেবেন, যে মানুষকে উদ্বুদ্ধ করা, আমাদের যারা ওখানে কর্মরত কর্মী তাদেরকে উদ্বুদ্ধ করা এবং সেই সাথে সাথে তাদের এই টাকাগুলি পাঠানোর ব্যাপারটা সহজ করে দেওয়া হবে। এই ব্যবস্থাটা আপনাদের নিতে হবে। এখানে আমি আরেকটা কথা বলি, আপনারা দেখেছেন সেন্সাস রিপোর্টে আমাদের জনসংখ্যা কিন্তু এখন 16 কোটি 51 লাখের কিছু উপরে। সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের যে 38% হচ্ছে যুব সমাজ, একেবারে যারা মানে 20 থেকে 40 বছর। কাজে আমাদের এই যে যুব শক্তিটা আমরা শুধু বিদেশে প্রেরণ করবো এই চিন্তা করলে হবে না। আমরা দেশে 100টা অর্থনৈতিক অঞ্চল তৈরি করছি, সেখানে আমাদের দক্ষ কর্মীর প্রয়োজন আছে। কাজে আমরা প্রশিক্ষণ দেব, তারা বিদেশেও যখন কাজ করবে আবার দেশেও তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেটা ব্যবস্থা নিতে হবে। আমি আরেকটি বিষয় বলতে চাই, সেটা হলো আমাদের বিশেষ করে আমাদের টাকার ব্যাপারটা, অর্থাৎ বৈদেশিক মুদ্রার রিজার্ভ, এটা একটু কম বেশি হবে। আমাদের কিছু কিছু লোক আছে এটা নিয়ে অনেক নানা রকম গল্প গুজব এটার সাথে করে বেড়ায়। আমি মনে করি যে আমাদের 3 মাসের খাদ্য কেনার মতো যে রিজার্ভ সেটা থাকলেই যথেষ্ট। তবে ভোগ্য পণ্য অর্থাৎ আমাদের খাদ্য পণ্য
এটা আমাদের পরনির্ভরশীলতা কমাতে হবে, নিজের দেশে উৎপাদন বাড়াতে হবে। আমাদের যে উর্বর জমি এবং আমাদের যে জনসংখ্যা, সেটা উদ্যোগ নিলে আমরা যে করতে পারি, শুধু পণ্য উৎপাদন না, সেই সাথে সাথে পণ্য সংরক্ষণেরও আধুনিক ব্যবস্থা নিতে হবে এবং এই খাদ্যপণ্য বা কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প ব্যাপকভাবে গড়ে তুলতে হবে। নিজের দেশের মানুষের যেমন একটা মার্কেট তৈরি হবে, আবার বিদেশেও যেন আমরা তা রপ্তানি করতে পারি। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে শুধুমাত্র রেমিটেন্সের উপর নির্ভরশীল না, আমাদের পণ্য যাতে বিদেশে রপ্তানি হয়, তাই পণ্য বহুমুখীকরণ করা এবং পণ্য বাজার, নতুন নতুন বাজার খুঁজে বের করা, নতুন নতুন বাজারে কোন কোন জায়গায় কি কি পণ্যের চাহিদা আছে, সেই ধরনের পণ্য আমাদের বাংলাদেশে আমরা তৈরি করে প্রেরণ করব, সেখান থেকেও যাতে বৈদেশিক মুদ্রা অর্জন হয় সে ব্যবস্থা আমরা নেব। অর্থাৎ রপ্তানি নির্ভর আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের দিকে আমাদের আরও বেশি মনোযোগ দিতে হবে, সেদিকে আমি মানে অনুরোধ করব, সেই ব্যবস্থাটা নিতে হবে। আমাদের দেশীয় উৎপাদন বৃদ্ধি করতে হবে, প্রক্রিয়াজাত করতে হবে, বিদেশে রপ্তানি করতে হবে এবং এই রপ্তানি পণ্য বহুমুখীকরণের ক্ষেত্রেও আমাদের বিশেষ উদ্যোগ নিতে হবে, যেটা অবশ্য আমরা কিছু নিয়েছি, কিন্তু আমাদের নিতে হবে। আমাদের সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, পরনির্ভরশীলতা আমাদের কমাতে হবে। আমাদের নিজেদের পায়ে নিজেরা যাতে দাঁড়াতে পারি সেই ব্যবস্থাটাই করতে হবে। আমাদের দক্ষ কর্মী প্রেরণের ক্ষেত্রে যেসব ট্রেডে আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে, এখানে আমরা কিন্তু ড্রাইভিং অর্থাৎ গাড়ি চালক, সেটা যেমন সাধারণ গাড়ির সাথে সাথে ভারী গাড়ি চালক, যান চালক, তার উপর ট্রেনিংটাও গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের যথেষ্ট দক্ষ লোক আছে। কাজে এখানে এই ট্রেনিংটা দিতে পারলে আরও ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সেই ব্যবস্থাটাই আমাদের নিতে হবে বলে আমি মনে করি। কাজে আমি মনে করি যে আমরা যদি আমাদের নিজেদের উদ্যোগ নিই, তাতে অনেক কাজ আমরা করতে পারবো। এখানে যে বিষয়টা আছে যে পাসপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম বাজার পররাষ্ট্র মন্ত্রণালয় খুঁজবে, শিল্প মন্ত্রণালয় সার্টিফিকেট দেবে, আর প্রবাসী কল্যাণ মানুষ প্রেরণ করবে। এখানে আপনাদের এই প্রত্যেকটা মন্ত্রণালয়ের যৌথভাবে মিলিতভাবে কাজ করতে হবে এবং এই কাজের জন্য প্রয়োজনে আপনারা আপনাদের স্ব মন্ত্রণালয় থেকে একজন দায়িত্বশীল কর্মকর্তা দিয়ে একটি কমিটি করে আপনার স্ব উদ্যোগে কাজ করবেন, তাহলে সব কাজগুলি এক জায়গায় বসে সহজ হয়ে যাবে, যাতে আমাদের কোনো রকম প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়। এর সাথে অবশ্য আমাদের মানে আমি বলবো যে সিভিল এভিয়েশন বা বিমান এই মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয় এটাও সম্পৃক্ত করতে হবে। কাজে এই সবগুলি মিলে যদি একসাথে একটা যৌথভাবে যে কোনো সমস্যা হলে সাথে সাথে যদি সমাধান হয়ে যায়, তাহলে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না, সেটাই আমরা বলবো। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা অনেক গৃহকর্মী পাঠাই, তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও আমরা নিয়েছি। দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের মানুষগুলো অনেক সময় প্রশিক্ষণটা যথাযথভাবে নেয় না, কারণ প্রশিক্ষণ দেওয়ার সময় তারা যে টাকাটা পায় সেই টাকাটা নেয়, আর ওই টাকারই কিছু অংশ ঘুষ দিয়ে একটা সার্টিফিকেট নিয়ে বিদেশে চলে যায়, তারপর যে তারা বিপদে পড়ে। আর হচ্ছে এক শ্রেণীর দালাল আছে, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে তারা আমাদের বিভিন্ন কর্মীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করে, বিভিন্ন পরিবারকে উদ্বুদ্ধ করে, বাইরে পাঠালে এত টাকা হবে, এই হবে, সে হবে, সোনার হরিণ ধরার স্বপ্ন দেখায়। আর সেটা দেখতে যে জমি জমা বিক্রি করে সবাই সেই একটা অনিশ্চয়তার পথে যাত্রা করে তখন পরে বিপদে, এবং সে সময় আমাদের কি সরকারের পক্ষ থেকে তাদের উদ্ধার করতে হয়, অথবা তারা ওই ভূমধ্য সাগরে নিজেদের সলিল সমাধি হয়। এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। সেখানেও আমি আমার দেশের যুব সমাজকে বলবো, কেউ এইভাবে কোনো দালালের খপ্পরে পড়ে সব কিছু বিক্রি করে বিদেশে যাবেন না। বিদেশে যেতে গেলে প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে আপনারা ঋণ নিতে পারেন এবং প্রয়োজন ক্ষেত্রে বিনা জামানতেও ঋণ দেওয়ার ব্যবস্থা করা আছে, যাতে জমি জমা বিক্রি না হয়, সম্পত্তি বিক্রি না হয়, তার জন্যই প্রবাসী কল্যাণ ব্যাংকটা তৈরি করা। কাজে সেই ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে আপনারা বিদেশে যেতে পারেন, নিজে কাজ করে এই ঋণও শোধ দিতে পারেন, নিজের পরিবারকে দেখতে পারেন, তাদের জন্য টাকা রাখতে পারেন। কাজে দয়া করে এই ধরনের আর কোনো মানে প্ররোচনায় আপনারা পড়বেন না। এই প্ররোচনা থেকে আপনাদেরকে, বিশেষ করে আমাদের প্রত্যেকটা পরিবার সারা বাংলাদেশে যারা, তাদেরকে আমি অনুরোধ করব এই ধরনের যাত্রার জন্য কেউ না করে, কারণ তাতে পরিবারেরও ক্ষতি, মানুষেরও ক্ষতি, সেটাই আমরা দেখতে পাই। কাজে সেই থেকে বিরত থাকা এটাই প্রয়োজন।
যে টাকা জমি জমা বিক্রি করে আর দালালদের হাতে দেন, ওই টাকা যদি নিজের দেশে বিনিয়োগ করেন তাহলে কিন্তু অনেক টাকা উপার্জন করতে পারেন। যাক, আমি এটুকু বললাম। আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক, আর আমরা সবসময় মনে করি যে আমাদের শিক্ষাটা এটা একটা দক্ষ জনশক্তিমূলক শিক্ষাই হবে। আর তাছাড়া আমরা মনে করি যে আমাদের এখন যে উদ্যোগটা আমরা নিয়েছি, আমরা টিটিসি যে প্রতিষ্ঠা করে দিচ্ছি, যার ফলে আমাদের আরও ভালো প্রশিক্ষণ নিতে পারবে, এবং প্রশিক্ষণ যারা নেবে তারা যে যথাযথ প্রশিক্ষণ নেয় সেদিকে একটু দৃষ্টি সবাইকে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে আমাদের উপজেলা পর্যায়ে আছে 40টি টিটিসি এবং চট্টগ্রামে একটি আইএমটি স্থাপিত হলে মোট 104টি টিটিসি এবং 7টি আইএমটিতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। মোট দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সক্ষমতা বছরে 9 লক্ষে উন্নীত হবে। তাছাড়া আমাদের প্রায় 23টা মন্ত্রণালয় থেকেই কিন্তু কোনো না কোনোভাবে আমাদের জনশক্তিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেভাবে প্রশিক্ষণ পাচ্ছে। তাছাড়া শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী তারা যাচ্ছে, তারাও কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছে। আপনাদের রেমিটেন্স হিসেবে এটাও কিন্তু আপনারা সম্পৃক্ত করতে পারেন। উপস্থিত সুধীমণ্ডলী, আমরা সবসময় বৈদেশিক শ্রম বাজার সম্প্রসারণ ও বিদেশগামী কর্মীদের স্বার্থ সুরক্ষায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করে থাকি। কাজে আমরা সেই পদক্ষেপ আমরা নিয়েছি। আওয়ামী লীগ সরকারের 13.5 বছরে আমরা 55টি দেশে নতুন শ্রম বাজার তৈরি করতে সক্ষম হয়েছি। যেখানে বিএনপি জামাত জোট সরকারের আমল অর্থাৎ 2001 থেকে 2006 সেখানে ব্যাপকভাবে শ্রম বাজার কমে আসে। মালয়েশিয়া সহ অনেক দেশের শ্রমিক প্রেরণের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি, অনিয়ম, সিন্ডিকেটের কারণে শ্রমিকদের হয়রানি করা হয়েছিল, এবং এই সিন্ডিকেট ও দুর্নীতি বন্ধ করে আমাদের সরকার বিদেশগামী শ্রমিকদের হয়রানি অনেকটা লাঘব করতে সক্ষম হয়েছে। 2005-6 সালে প্রবাসে প্রেরিত কর্মীর সংখ্যা, অর্জিত রেমিটেন্সের পরিমাণ ছিল তাদের ছিল মাত্র 2,52,702 জন কর্মী প্রেরণ করতে পেরেছিল বিএনপি জামাত জোট, আর রেমিটেন্সের পরিমাণ ছিল $4.50 বিলিয়ন মার্কিন ডলার। আর সেখানে আওয়ামী লীগ 2021-22 অর্থ বছরে আমরা তা 5 গুণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। এখানে আমরা দেখা যাচ্ছে যে আমাদের আমলে কিন্তু আমরা 21-22 অর্থ বছরে ইতিমধ্যে আপনারা শুনেছেন 9,66,505 জন চাকরি নিয়ে আমাদের কর্মীরা বিদেশে গেছে, অর্থাৎ 21.032 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। আমি বলবো যারা এখন সমালোচনা করে তাদেরকেই জবাব দিতে চাই যে বিএনপি 5-6 অর্থ বছরে যেখানে মাত্র 2,52,702 জন পাঠিয়েছিল আর রেমিটেন্স ছিল মাত্র 4.250 বিলিয়ন মার্কিন ডলার, সেখানে আওয়ামী লীগ সরকার আমলে এই 2021-22 অর্থ বছরে 9,66,505 জন কর্মী প্রেরণ করেছে বিদেশে, আর 21.032 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। তো কোথায় 4.2 আর কোথায় 21.03? কাজে এই তুলনাটা সবাই একটু মাথায় রাখাটা ভালো, তাহলে ও তাদের কথা যে বিভ্রান্তিমূলক কথা ছড়ায় সেটা ছড়াতে পারবে না। আর যারা এসব কথা বলে যাচ্ছেন তাদেরও জানা উচিত যে তারা ক্ষমতা থাকতে কি অবস্থা ছিল দেশে, সেটাও দেখতে হবে। যাও, আমরা আমাদের বিভিন্ন উদ্যোগ আমরা নিচ্ছি। তাছাড়া আমাদের ট্রেনিংটা শুধুমাত্র শ্রম না, সেই সাথে স্কিল্ড ম্যান পাওয়ার পাঠানো, নার্সিং, প্রযুক্তি নির্ভর চাকরি অর্থাৎ আইসিটি অর্থাৎ ডিজিটাল ডিভাইসে ব্যবহার করা বা সেই ধরনের প্রশিক্ষণ দিয়ে আমরা আইটি সেক্টরে প্রশিক্ষণ দিয়ে আইটি এক্সপার্ট তৈরি করে তাদের জন্য বাইরে পাঠানো বা দেশে বসে কাজ করার সেই সুযোগ করে দিচ্ছি। পাশাপাশি আমাদের ফ্রিল্যান্সার একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত
ফ্রিল্যান্সাররা তারাও কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আমরা লার্নিং অ্যান্ড আর্নিং কর্মসূচির মাধ্যমে তাদের ট্রেনিং দিয়েছি। তাছাড়া আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধকরণ করা সে ব্যবস্থাও আমরা নিয়েছি, যার ফলে আমাদের দেশে বসেও কিন্তু মানুষ বিদেশে কাজ করে তারাও কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করছে। কাজে এই বহুমুখী কর্ম ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। বিশ্বব্যাপী কেয়ার গিভার, নার্সিং, প্রযুক্তি নির্ভর চাকরির সুযোগ বৃদ্ধি পাচ্ছে। সেখানে বিশ্ব চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ ও সনদের অ্যাক্রিডিটেশনের দিকে মনোযোগী হতে হবে। আমি আশা করি নতুন কেন্দ্রগুলোতে দ্রুত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে এবং উপজেলা পর্যায়ে কেন্দ্রগুলো হতে উত্তীর্ণ প্রশিক্ষণার্থী বিদেশে যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। বিশ্ব প্রযুক্তির দ্রুত উন্নতি ঘটতে চলেছে এবং আমরা চতুর্থ শিল্প বিপ্লব যুগে প্রবেশ করছি। কাজে দ্রুত উন্নয়নের ধারায় চতুর্থ শিল্প বিপ্লব যুগে আমাদের দেশকে সমান্তরাল গতিতে এগিয়ে নিতে হলে উন্নত, টেকসই, প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ প্রদান নিশ্চিত করতে হবে এবং সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দেবো। একজন দক্ষ শ্রমিকের আয় অদক্ষ শ্রমিকের থেকে অনেক বেশি হবে, সম্মানও বেশি পাবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্লোগান শতবর্ষে জাতির পিতা সুবর্ণের স্বাধীনতা অভিভাষণে আনব মর্যাদা ও নৈতিকতা। আমি মনে করি এই প্রতিপাদ্য বিষয় অত্যন্ত সময়োপযোগী এবং এই প্রতিপাদ্য গ্রহণের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে। আমাদের সবসময় নিজেদের মর্যাদা নিয়ে চলতে হবে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে হবে। আমরা স্বাধীন জাতি, আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি, সেই কথাটা সকলকে মাথায় রাখতে হবে। আমি এখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং বিভিন্ন এলাকায় যেমন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পীরগঞ্জ, গঙ্গাচড়া, রংপুর, সুজানগর, পাবনা, মনোহরদী, নরসিংদী, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, কামারখান সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ, খানসামা দিনাজপুর, আলফাডাঙ্গা ফরিদপুর, নগরকান্দা ফরিদপুর, দিঘলিয়া খুলনা, হালুয়াঘাট ময়মনসিংহ, কেশবপুর যশোর, রাউজান চট্টগ্রাম, সন্দ্বীপ চট্টগ্রাম, লাঙ্গলকোট কুমিল্লা, চৌদ্দগ্রাম কুমিল্লা, কাপাসিয়া গাজীপুর, শেরপুর সদর শেরপুর, কালিহাতী টাঙ্গাইল, নাগরপুর টাঙ্গাইল, হাতীবান্ধা লালমনিরহাট, মিঠামইন কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই 24টি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল টিটিসি টুঙ্গিপাড়া গোপালগঞ্জের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে তার মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান এবং 24টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির শুভ উদ্বোধন